নমস্কার, আমি সোমনাথ সেনগুপ্ত। বিয়ন্ড বর্ডার্স ইন্ডিয়া ইনসাইডের আজকের আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মিডল ইস্টের যুদ্ধের পরিসরে আমরা আজকে ইরানের ইকোনমি নিয়ে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে আলোচনা করতে ইচ্ছা করলো। তার কারণ হচ্ছে ইরানের প্রধান ইকোনমির যে মেইন স্তম্ভ সেটা হচ্ছে তেল। তো 2017-তে যবে প্রথমবার মিস্টার ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মসনদে বসলেন, তারপর থেকে উনি বেসিক্যালি ট্রাম্পের কিন্তু বরাবরই একটা ইরানের উপর একটা আক্রোশ রয়েছে, সেটা বেসিক্যালি তেলের কন্ট্রোল নেওয়ার জন্য বা ইরানকে গ্রিপে নেওয়ার জন্য, যেটা উনি এর আগের বারেও পেরে ওঠেনি। তো যাই হোক, মেইন ব্যাপারটা যেটা 2017-তে ট্রাম্প আসার পর কম বেশি 2018 থেকে কিন্তু স্যাংশনস, তার আগেও ছিল কিন্তু 2018 থেকে আবার স্যাংশন চালু হয়েছিল। প্রথম স্যাংশন যদি দেখা যায় তাহলে সেটা চালু হয়েছিল 2012-তে। যদিও স্যাংশন লাগু হোক বা না হোক, ইরানের উপর অনেক রকমের রেস্ট্রিকশনস অনেক দিন ধরেই চাপানো ছিল। হাওয়েভার এই 2012-র পর থেকে যে স্ট্রাগলিং পিরিয়ড যেটা ইরানের জন্য চলছে, বিকজ অফ দেয়ার ইকোনমি বা স্যাংশনের কারণে তাদের ক্ষেত্রে তেল বেচাটা খুব ডিফিকাল্ট হয়েছিল। পরবর্তীকালে বারাক ওবামা আসার পরে ইরানের সঙ্গে কিছু দ্বিপাক্ষিক আলোচনাতে স্যাংশনস অনেকটা সরে যায় এবং ইরানের জন্য ইকোনমি অনেকটা আগের থেকে ইজি হয়ে যায়। হাওয়েভার ইরান এই যুদ্ধের মধ্যেও কিভাবে টিকে আছে, তার ইকোনমিটা সাস্টেন করছে কিরকম ভাবে, তার কারণ হচ্ছে স্যাংশনের ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি তো সুইফট নাম্বার পাবেন না, এবং অন্যান্য কোনো দেশ এই আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে বা স্যাংশনসকে উপেক্ষা করে তো কেউ ব্যবসা করছে না বা করবে না। একটা সময় যদি দেখেন তাহলে ভারতের অয়েল পারচেজিং এর ওয়ান অফ দ্য মেইন কান্ট্রিজ কিন্তু ছিল ইরান। কিন্তু পরবর্তীকালে স্যাংশনসের ফলে ধীরে ধীরে 2021-এর মধ্যে ভারত কিন্তু ইরানের থেকে তেল পারচেস করাটা একদম জিরোতে নামিয়ে আনে বা নামিয়ে আনতে বাধ্য হয় রাদার। তার কারণ হচ্ছে আমেরিকার স্যাংশনস মানে হচ্ছে শুধু স্যাংশনস সেই দেশের উপর না, সেই দেশের সঙ্গে অন্যান্য যে কোনো দেশ যদি বাণিজ্য করে, তাহলে সেই দেশ যদি আমেরিকার উপর বা আমেরিকার সঙ্গে কোনো বাণিজ্য করতে চায়, তাহলে তার প্রোডাক্টসের উপর কিন্তু আমেরিকা একটা হেভি পরিমাণ ট্যাক্স চাপায়, যার ফলে ওদের দেশে গিয়ে সেটা অনেক কস্টলি প্রোডাক্ট হয়ে যায়। ফলে সেই দেশ এবং সেই দেশের যে কোম্পানি, তার পক্ষে তার প্রোডাক্ট বেচা আমেরিকাতে প্র্যাকটিক্যালি অসম্ভব হয়ে যায়। এইটা হচ্ছে স্যাংশনসের বেসিক থিওরি বা বেসিক ফান্ডাটা। তো যার ফলে এইটা যদি আমরা বুঝে যাই তাহলে অনেকগুলো জিনিস পরবর্তীকালে বুঝতে সুবিধা হবে। আমি এই জন্যই জিনিসটা বললাম, স্যাংশনস মানে অন্য কিছু না, আমি আপনার সঙ্গে ব্যবসা করব তাতে কার কি। কিন্তু আমেরিকা যে সিস্টেমটা চালু করে বা সবার জন্যই অ্যাপ্লাই করে বা সবাইকে যে কারণের জন্য শাসায়, সেটা হচ্ছে আমি আপনার সঙ্গে ব্যবসা করলাম, তাতে আমি যখন আমেরিকার সঙ্গে ব্যবসা করতে যাব তখন আমেরিকা আমার যেসব প্রোডাক্ট বা সার্ভিসেস নেবে বা আমি যদি ওদের দেশে বেচতে চাই, তাহলে তার উপর একটা হেভি ট্যাক্স চাপাবে, যার ফলে আমার প্রোডাক্টটা ওদের দেশে গিয়ে বিক্রি করা অসম্ভব হয়ে যাবে। তার কারণ হচ্ছে এই ট্যাক্সটা চাপানোর পরে বা ফলে আমার প্রোডাক্টটা অনেক বেশি কস্টলি হয়ে যাবে। এইটা হচ্ছে আমেরিকান স্যাংশনসের বেসিক থিওরি। এবার আমেরিকার ওই অত বড় বাজারকে ডিনাই করা যে কোনো দেশের জন্যই অসুবিধাজনক। এবং আরেকটা জিনিস বুঝতে হবে, এই আমদানি রপ্তানি বা ইম্পোর্ট এক্সপোর্টের ফলে একটা হয় ট্রেড ডেফিসিট আর একটা হয় ট্রেড সারপ্লাস। তার মানে হচ্ছে আমি আপনার দেশে যে প্রোডাক্টটা বেচলাম বা আমার আর আপনার মধ্যে যে ব্যবসা বাণিজ্য হলো, তাতে আপনি আমাকে যত টাকার বিক্রি করলেন, ধরা যাক আপনি আমাকে 100 টাকার বিক্রি করেছেন আর আমি আপনার দেশে গিয়ে 200 টাকার বিক্রি করেছি, তার মানে 100 টাকা আমার ট্রেড সারপ্লাস। তার মানে আমি আপনার দেশে ব্যবসা করে বেসিক্যালি লাভবান হলাম। আর আমার দেশে 100 টাকার ব্যবসা আর আপনি আমার দেশে, মানে আমি আপনার দেশে 100 টাকার ব্যবসা করলাম আর আপনি আমার দেশে 200 টাকার ব্যবসা করে গেলেন, তার মানে আমি 100 টাকা ট্রেড ডেফিসিটে রইলাম। মানে আপনার দেশের সঙ্গে ব্যবসা করে বা আপনার সঙ্গে ব্যবসা করে আমি যদি প্রফিট করি তাহলে ট্রেড সারপ্লাস, আর ব্যবসা করে আমি যদি আমার থেকে আপনি যদি ব্যবসা করেন তাহলে যে পার্থক্যটা দাঁড়ায় সেই পরিমাণ আমি ডেফিসিটে রয়েছি। আমেরিকার বাজার বা আমেরিকার পেইং ক্যাপাসিটি বা আমেরিকার পারচেস ক্যাপাসিটি এত বেশি বা এত স্ট্রেংথ আছে মার্কেটে, যার ফলে ইন্ডিয়া হাতে গোনা কয়েকটা দেশের সঙ্গে ব্যবসা করে ট্রেড সারপ্লাসে থাকে। আমেরিকা হচ্ছে ইন্ডিয়ার সব থেকে বড় সাপোর্টার ইন টার্মস অফ ট্রেড সারপ্লাস। তার মানে ইন্ডিয়া যে সমস্ত দেশের সঙ্গে ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করে, তার মধ্যে আমেরিকা হচ্ছে সেই অন্যতম দেশ যে দেশের সঙ্গে ব্যবসা করে ভারতবর্ষ প্রচুর $বিলিয়ন আর্ন করে। সেটা অন্য আরেকটা দিন আরেকটা ভিডিওতে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে ইরান সাস্টেন করছে কিভাবে বা ইরানের ইকোনমিটা কিরকম ভাবে গ্রো করছে। এইটা বুঝতে গেলে প্রথম কথা হচ্ছে ইরানের তেল, এবার তেলটা যাতায়াত হয় শিপের মাধ্যমে।
এই শিপটা যে বেরোবে বা যাবে সেটা কোন দেশ কিনবে বা কেন কিনবে, কিনলে তো সেও রেস্ট্রিকশনসের মুখে পড়বে। তো যার ফলে এইটা একটা বিরাট বড় ওয়ার্ল্ড ওয়াইড একটা চক্র আছে যেটাকে বলা হয় শ্যাডো ফ্লিট বা ডার্ক ফ্লিট। তো এই শ্যাডো ফ্লিট বা ডার্ক ফ্লিটের মানে হলো ওভারঅল এই এই পৃথিবীতে যেটা একটা সংখ্যার হিসাবে আসে সেটা হচ্ছে কম বেশি 1400 থেকে 1468, 1400 থেকে 1468টা বড় বড় ভেসেলস আছে যেগুলো এই ধরনের অয়েল ক্যারি করে। বেসিক্যালি অয়েলটা হচ্ছে চুরি করা অয়েল। এবার এই ভেসেলসগুলো কি বা কিরকম সেটা একটু আলোচনা করে নিই। এই ভেসেলসগুলো কোনোটাই নতুন ভেসেলস নয় বা কোনোটাই খুব শক্তপোক্ত ভেসেলস নয় বা বিরাট কোনো স্ট্রেংথ আছে এরকম নয়। প্রত্যেকটা ভেসেলসই অন্তত কম বেশি 15 বা তার বেশি বছরের পুরনো। তার মানে ভেসেলস 15, 20, 25 বছরের পুরনো, যেইগুলো সাধারণত আর সমুদ্রে চলাচলের মানে সাধারণ বাংলায় যদি বলি পারমিশন পাওয়া যায় না বা যেগুলো চলার জন্য রিস্কি, সেই ভেসেলগুলোকে স্ক্র্যাপ করে দেওয়া হয়। সেই ভেসেলগুলোকে স্ক্র্যাপ করার জন্য যখন মার্কেটে নিয়ে আসা হয়, ইরান সেই সময় সেই মার্কেট থেকে ওই স্ক্র্যাপ হওয়া যেসব বা স্ক্র্যাপের মুখে দাঁড়িয়ে যে সমস্ত শিপ, সেই শিপগুলোকে কিনে নেয়, অনেক সস্তাতে কিনে সেইগুলোকে বিভিন্ন দেশের রেজিস্ট্রেশন করায়। হতে পারে ইউএই, হতে পারে হংকং, হতে পারে মালয়েশিয়া, হতে পারে ছোটোখাটো কোনো দেশ, বিভিন্ন দেশ আছে, পানামা আছে, লাইবেরিয়া আছে, এই ধরনের বিভিন্ন ছোটোখাটো দেশ, তাদের সেই সব দেশের নামে এই এই শিপগুলোকে রেজিস্টার করানো হয় বা সেই সব দেশের রেজিস্ট্রেশনের আন্ডারে আনা হয় এবং খুব ফ্রিকোয়েন্টলি এই রেজিস্ট্রেশন চেঞ্জ হতে থাকে। মানে আজকে যে শিপটা পানামা দেশের উপরে রেজিস্ট্রেশন করা আছে বা পানামা দেশ থেকে রেজিস্ট্রেশন করা আছে, ধরা যাক 3 বা 4 মাস পরে সেই রেজিস্ট্রেশনটা হয়ে যাবে, আবার শিপটার অন্য একটা নাম দেওয়া হবে, ওটাকে রং করা হবে, কোনো অন্য বিভিন্ন রকম তার যেসব চেঞ্জেস যেগুলো করতে হয় সেই সবগুলো, যেমন গাড়িতে যেরকম যা যা হয় রং থেকে শুরু করে তার যে চেসিস নাম্বার, তার ইঞ্জিন নাম্বার, ঠিক সেরকমই জাহাজেরও আছে। তো সেইগুলোকে যা যা প্রয়োজনীয় সেগুলোকে ঘষে মেজে তুলে চেঞ্জ করে নতুন করে রং করে সেই জাহাজটাকেই হয়তো 3 মাস পরে বা 4 মাস পরে বা 5 মাস পরে বা হয়তো 6 মাস পরে, বিভিন্ন জাহাজের ক্ষেত্রে বিভিন্ন রকমের ডিউরেশন হয়, করে সেইগুলো হয়তো প্রথমবার একটা লাইবেরিয়া থেকে করা আছে, পরেরটা হয়তো গিয়ে অন্য কোনো একটা দেশের উপর, হয়তো সিরিয়ার উপর করা হলো। তো যাই হোক, এইভাবে বিভিন্ন দেশের উপরে বা বিভিন্ন দেশের থেকে খুব ফ্রিকোয়েন্টলি এদেরকে রেজিস্ট্রেশন চেঞ্জ করানো হয়। তো এক হচ্ছে এইটা করানো হয়, আর একটা হচ্ছে অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে বিমা করানো হয় না। মানে আইদার ইন্স্যুরেন্স ফেল থাকে বা ইন্স্যুরেন্স করানোই হয় না, বা করানো হলেও হয়তো ইউকে থেকে বা হংকং থেকে বা দুবাই থেকে কোনো প্রাইভেট ইন্স্যুরার, মানে ন্যাশনালাইজ কোনো ইন্স্যুরেন্স কোম্পানি বা বিগ হাউসেস বা রেপুটেটেড কোনো হাউসের থেকে করানো হয় না। স্মল কিছু প্রাইভেট হাউসেস যারা এই ধরনের কাজই করে, এই ধরনের কোনো হাউসের থেকে ইন্স্যুরেন্স করানো হলো, অনেক ক্ষেত্রে ইন্স্যুরেন্স থাকেও না। আর এই প্রত্যেকটা দেশের বড় বড় চাই আছে, এটা একটা বড় নেটওয়ার্ক। বেসিক্যালি কি কি ভলিউম সেগুলো তো আসছি পরবর্তীকালে। করে এইগুলো যেটা করা হয় সেটা হচ্ছে পেপার চেঞ্জ করে নেওয়া হয়, ইন্স্যুরেন্স চেঞ্জ করে নেওয়া হয়, এবং যত ধরনের পেপারসে জালি করা সম্ভব সেই সমস্ত জালিগুলো করানো হয়। করে সেই জাহাজগুলোকে প্রতি কিছু দিনের গ্যাপে গ্যাপে এই সমস্ত জিনিসগুলো চেঞ্জ করানো হয়, যার ফলে এর অরিজিন কোন দেশে, মানে কখনো দেখা যাচ্ছে এটা দুবাইয়ের উপরে, কখনো দেখা যাচ্ছে এটা হংকংয়ের উপরে, কখনো দেখা যাচ্ছে এটা মালয়েশিয়ার উপরে, কখনো দেখা যাচ্ছে এটা ম্যাকাওয়ের উপরে, কখনো দেখা যাচ্ছে এটা সিরিয়ার উপরে দাঁড়িয়ে, তো মানে সিরিয়ার উপর রেজিস্ট্রেশন রয়েছে। তো বিভিন্ন রকমের এই ধরনের হেরাফেরি করানো হয়, কাজেই জাল পেপার তৈরি করা হয়। ইন্স্যুরেন্স কখনো প্রাইভেট কোম্পানি থেকে করানো হয়, কখনো করানো হয় না, এবং বিভিন্ন দেশের পতাকা লাগানো হয়। বিভিন্ন দেশে মানে যখন সমুদ্রপথ যখন পাড়ি দেওয়া হয় বা চেঞ্জ করা হয়, মানে একটা সমুদ্র থেকে আরেকটা সমুদ্রে যাচ্ছে বা একটা দেশের জলসীমানা থেকে আরেকটা দেশের জলসীমানায় যখন পৌঁছাচ্ছে, সেই সময় বিভিন্ন ক্ষেত্রে যেখানে যেখানে স্পেশালি স্যাংশনস আছে বা স্যাংশনস ক্রিটিক্যাল হতে পারে বা স্যাংশনসের জন্য কোনো রকম অসুবিধা পড়তে পারে, সেই সব জায়গায় তারা অন্যান্য কোনো দেশের, যে দেশটার রেপুটেশন আছে বা যে দেশের পতাকা লাগালে সেই জাহাজটাকে কোনো রকমভাবে কেউ আটকাবে না বা কোনো ডাউট প্রকাশ করবে না, এই ধরনের অবস্থাতে কোনো জাহাজের উপর অন্য দেশের পতাকা লাগানো হয় এবং লাগিয়ে সেই জাহাজটাকে পার করিয়ে নেওয়া হয়। এটা হচ্ছে বেসিক্যালি শ্যাডো ফ্লিট বা এই ডার্ক ফ্লিট এটাকে বলা হয়। এর অ্যাকচুয়াল মোডাস অপারেন্ডি হচ্ছে এইটা। এবার এই ইন্ডাস্ট্রিটা একটা বিরাট বড় ইন্ডাস্ট্রি, তার কারণ হচ্ছে ওভারঅল সারা বিশ্বের যা অয়েলের ইম্পোর্ট এক্সপোর্ট হয় তার দেখা গেছে 7 to 10%
কখনো কখনো ক্ষেত্র বিশেষে প্রায় এটা পৌঁছে যায়। যেমন এখন এই মিডল ইস্টে যুদ্ধ হওয়ার ফলে এই ব্যবসাটা অসম্ভব বেড়ে গেছে, গিয়ে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে এই ব্যবসাটা যে পরিমাণ কন্ট্রিবিউশন রাখছে, দ্যাট ইজ টু দ্য টিউন অফ 17% অফ ওয়ার্ল্ডের যে পরিমাণ তেলের এই সময়ে আদান প্রদান হচ্ছে, তার 17% হচ্ছে এই শ্যাডো ফ্লিটের ফলে এই তেলটার ব্যবসা হচ্ছে। আদারওয়াইজ এমনি নর্মাল অবস্থাতে সারা বিশ্বের যে তেলের আদান প্রদান হয়, তাতে এটা হচ্ছে 7 to 10% অফ টোটাল তেলের আদান প্রদানের এই 7 to 10% কন্ট্রিবিউশন হচ্ছে এই শ্যাডো ফ্লিট থেকে আসে। এইবারে ডেইলি কম বেশি ইরানেরটাতে আসছি, তার আগে বলি কম বেশি এইটাতে ধরুন 400 থেকে 500 মিলিয়ন ব্যারেলের মতন পার ইয়ারে এই 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 চোরা তেল বা এই ব্ল্যাক পথের বা কালো পথের এই তেল আদান প্রদান হয়, এবং এটা বাৎসরিক এটার একটা $100 বিলিয়ন ইন্ডাস্ট্রি। বাৎসরিক মানে ইয়ারলি এই ইন্ডাস্ট্রিটা হলো অ্যাভারেজ অ্যাপ্রক্সিমেটলি 100 বা 100 বেশি, আমি ধরে নিচ্ছি $100 বিলিয়ন এইটার ইন্ডাস্ট্রি এটাকে বলা হচ্ছে। এর মধ্যে ইরান এই মুহূর্তে দাঁড়িয়ে, ইরানের ইকোনমি কিন্তু পুরোপুরি টিকে আছে এই চোরাপথের তেলের উপরে দাঁড়িয়ে, এবং একটা বিশাল বড় অংশের ইনকাম কিন্তু আজকের দিনে ইরান করে এই চোরাপথে তেল বিক্রি করে। যদি আমরা দেখি তাহলে এই চোরাপথের তেল বা এই ব্ল্যাক মার্কেটের যে অয়েল বা এই নাম ঠিকানা গোত্রহীন যে অয়েল, সেই অয়েলটা কম বেশি ডেইলি 1.5 মিলিয়ন ব্যারেল থেকে নিয়ে 1.7 মিলিয়ন ব্যারেল, তার মানে হচ্ছে 15 লক্ষ ব্যারেল থেকে নিয়ে 17 লক্ষ ব্যারেল এই ফেব্রুয়ারিতে যে যুদ্ধটা চালু হয়েছে তার আগে পর্যন্ত যদি হিসাব ধরি, তাহলে পার ডে এটা 15 থেকে 17 লক্ষ ব্যারেল পার ডে এই চোরাপথের তেলের ব্যবসা হতো। এই ফেব্রুয়ারিতে এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিয়ে এই ব্যবসাটা হট করে বেড়ে গেছে, এবং কম বেশি 2.2 মিলিয়ন ব্যারেলের পার ডে ট্রানজাকশন, যেটা 15 থেকে 17 লক্ষ ব্যারেল যে তেলটার আদান প্রদান ছিল, জাস্ট এই যুদ্ধের ফলে এটা অন অ্যান অ্যাভারেজ 22 লক্ষ বা তারও খানিকটা বেশি হবে, অ্যাভারেজ আপনি 22 লক্ষ ব্যারেল আপনি ধরে চলতে পারেন। এবং ইরান বেসিক্যালি সারা বছরে কম করে হলেও 25 থেকে 30 বিলিয়ন ডলার এই চোরাপথের তেল বেচে আর্ন করে। আবারও বলছি ফিগারটা, ইরান ইয়ারলি 25 থেকে 30 বিলিয়ন ডলারের আর্নিং করে শুধুমাত্র এই ব্ল্যাক মানে এই ধরনের এই চোরাপথের তেল বেচে। তো এইটা ইরান কি করে, ইরান বেসিক্যালি নিজের দেশের ইকোনমিকে চালায়, এবং এই ব্যবসাটা কন্ট্রোল করে কিন্তু IRGC, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, যারা ইরানের মেইন হচ্ছে টোটাল শাসন ব্যবস্থা বা অ্যাডমিনিস্ট্রেশনটা যারা কন্ট্রোল করে, সেটা হচ্ছে IRGC। এই যে চোরাপথের তেল, এই তেলটাও কিন্তু কন্ট্রোল করে বেসিক্যালি IRGC, এবং আজকের দিনে ইরানের কাছে 400 থেকে 600, এটা একটা এক্স্যাক্ট আন্দাজ তরমভাবে বলা যায় না, তাও আপনি রাফলি ধরে চলুন 500 থেকে 600, এটা সারা বিশ্বে টোটাল 1400 থেকে 1468 এরকম শিপ আছে বলে ধরে নেওয়া যাচ্ছে। তার মধ্যে 400 থেকে 600 আপনি আরামসে 500 থেকে 600 শিপ, এই ধরনের শিপ শুধুমাত্র ইরানের কাছে আছে। আজকের দিনে কিন্তু এই ধরনের শিপ রাশিয়ার কাছেও আছে। যবে থেকে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছে তবে থেকে কিন্তু রাশিয়াও ঠিক এই একই পথে তেল বিক্রি করছে, এবং এই তেলের ইরানের এই তেলের 95% বা মোর দ্যান 95% খরিদ্দার কিন্তু এক এবং একমাত্র চায়না। এছাড়াও ছোট ছোট কিছু দেশ আছে যারা কেনে, কিন্তু তার থেকেও বড় কথা, যেটা খুব ইম্পর্টেন্ট কথা, যেটা প্রথম কথা, এই তেল মার্কেটের থেকে সস্তা হয়, অন্তত কিছু না হলেও ব্যারেল প্রতি 15 থেকে $20 কম হয়। তো যার ফলে এটা যে কোনো ইকোনমির জন্য সস্তা পড়ে। ইরানের যেহেতু স্যাংশনস আছে, কাজে ইরান যেহেতু তেলটা বিক্রি করতে পারছে না, ওর কাছে কিন্তু এই স্পেশালি এই ফেব্রুয়ারি মাসে যে যুদ্ধ শুরু হয়েছে তারপর থেকে নিয়ে কম বেশি হিসাবে দেখা গেছে ধরুন রাফলি 150 থেকে 190 মিলিয়ন 150 থেকে 190 মিলিয়ন ব্যারেল তেল ওর উত্তোলন করে ওর কিন্তু অলরেডি জাহাজে তুলে ফেলা হয়েছে, মানে জাহাজে ওর কাছে মানে ফ্লোটিং অবস্থাতে কিন্তু এই 150 থেকে 190 মিলিয়ন ব্যারেল তেল কিন্তু ওর কাছে মজুত রয়েছে। যে তেলটাও ডাইরেক্টলি বিক্রি করতে পারছে না, এই তেলটা কোনো না কোনোভাবে বিক্রি করছে, সেটা চায়নাকেই মেনলি বিক্রি করছে, চায়নাই এর মেন খরিদ্দার। এবং এই শিপগুলো গভীর সমুদ্রে চলে যায়, এবং গভীর সমুদ্রে গিয়ে
এরা এদের অটোমেটিক যে সিস্টেম আছে, অটোমেটিক আইডেন্টিফিকেশন যে সিস্টেমে আছে এআইএস বন্ধ করে দেয়। অনেক ক্ষেত্রে এরা জিপিএস বন্ধ করে দেয়, এবং বন্ধ করার ফলে এই জাহাজটাকে ট্র্যাক করা যায় না, র্যাডারে ধরা পড়ে না। এক হলো সেইটা। দ্বিতীয় জিনিস হচ্ছে ওই গভীর সমুদ্রে রাত্রিবেলায় নিকষ কালো অন্ধকারে এক্স্যাক্টলি আপনি যদি রাডারকে বন্ধ করে দেন বা এআইএস সিস্টেম বন্ধ করে দেন বা আপনার সমস্ত কিছু যদি আলো টালো নিভিয়ে দেন, তাহলে ইট ইজ রিয়েলি ভেরি ডিফিকাল্ট টু ট্র্যাক দ্যাট শিপ। এই শিপটাকে ট্র্যাক করা অসম্ভব হয়ে দাঁড়ায়। কারণ কি, এত সস্তা নয় বা এত সোজা নয় এই ধরনের শিপকে ট্র্যাক করা, এবং অত বড় বিশাল সমুদ্রের মাঝখানে ঠিক এক্স্যাক্টলি যে দেশটা নিচ্ছে। এবং দেখা গেছে বিগত বেশ কিছু বছর ধরে দেখা যাচ্ছে মালয়েশিয়ার যে সমুদ্র, মালয়েশিয়ার দেশের ধারে কাছের যে সমুদ্র, সেই সমুদ্রতে ইরান এই শিপ টু শিপ, এটাকে S2S বলা হয়, শিপ টু শিপ এই তেলটাকে ট্রান্সফার করছে। এবং এই তেলের মেইন খরিদ্দার যেহেতু চায়না, যার ফলে এই বড় বড় ভেসেলগুলো বা এই বড় বড় তৈলবাহী যে জাহাজগুলো, সেইগুলো এই তেলটা নিয়ে গিয়ে গভীর সমুদ্রে চলে যাচ্ছে, এবং গিয়ে সেইখানে তারা কিছুক্ষণের জন্য দাঁড়াচ্ছে। ঠিক সেই সময়ে তাদের সঙ্গে খবরাখবর হয়ে রয়েছে আরও কিছু শিপ আসছে বা আসছে, সেগুলোও ঠিক একই সিস্টেমে এআইএস বন্ধ করে দিয়ে আসছে, এবং এআইএস বন্ধ করার ফলে তাদেরকেও ট্র্যাক করা যাচ্ছে না। এবং তারা যেটা করছে, সেই বড় শিপ থেকে কম্পারেটিভলি ছোট শিপে তেলে বা পাইপের মধ্যে দিয়ে তেলটা ট্রান্সফার হচ্ছে। ট্রান্সফার হওয়ার ফলে এটা বিক্রি হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সাপোজ এই আইন কানুনের জটিলতা এড়ানোর জন্য কিছুদিন আগে পর্যন্ত ভেনেজুয়েলার উপর বা ইনফ্যাক্ট এখনও ভেনেজুয়েলার উপর কিন্তু স্যাংশনস আছে, বা যে কারণে ভেনেজুয়েলাকে ইউএসএ দখল করেছে। তো এই ভেনেজুয়েলাও কিন্তু এই একই পথে তেল বিক্রি করতো। ইরান, ভেনেজুয়েলা এবং ইউক্রেনের যুদ্ধের পর থেকে রাশিয়াও এই একই পথে তেল বিক্রি করছে। এবারে ক্ষেত্র বিশেষে ধরা যাক যে দেশটার স্যাংশন নেই, সেই দেশের থেকে 100 লিটারের মধ্যে ধরা যাক 30 লিটার তেল ওর কেনা হলো, আর বাকি 70 লিটার ইরানের তেল কেনা হলো। ফলে সব জায়গায় দেখানো হলো যে এই শিপটাতে এইটাই তেল যাচ্ছে যেটা অমুক দেশের, মানে যেটাতে স্যাংশন নেই, বা হয়তো লিগাল কিছু পেপারস, জেনুইন পেপারস, সেটা হচ্ছে হয়তো 30% তেলের জন্য, আর বাদ বাকি 70% তেলটা কিন্তু এই ইললিগাল প্রসেসের বা এই ব্ল্যাক শ্যাডোর বা এই ঘোষ যে ব্যবসাটা, এই ধরনের ব্যবসাটা যেটা ফিকটিশিয়াস ব্যবসা, যেটা এই ব্যবসাটার মাধ্যমে চলাচল করছে। তার ফলে ওরা প্রথম কথা হচ্ছে পেপারসকে অ্যাভয়েড করছে। দ্বিতীয় জিনিস, কোথাও কোথাও ক্ষেত্র বিশেষে কমপ্লিটলি মানে পুরোপুরি চোরাই তেল, কোথাও কোথাও ক্ষেত্রে মেশানো হচ্ছে, যে ভেনেজুয়েলার হয়তো 30% বা 40% তেল হচ্ছে ভেনেজুয়েলার, আর বাদ বাকি যে 40 বা 50% বা 60% বা 70% হচ্ছে ইরানের তেল। ফলে মেশানো হলো। এর সোর্স কোত্থেকে তখন আর বোঝা যায় না। এবার ডেস্টিনেশনটাও বোঝা যায় না এই কারণের জন্য যে ধরুন ওর কাছে যা তেল আছে এইটা ভেঙে ভেঙে হয়তো 3টে 4টে 5টা ছোট ছোট শিপে ও ট্রান্সফার করে দিল, যে শিপগুলো নিয়ে চলে গেল। ফলে কোন শিপ কোথায় গেল কেউ বুঝে উঠতে পারছে না। সেই শিপগুলো কিন্তু এই একই সিস্টেমের আন্ডারে পড়ে। এবার এদেরকে কেন ট্র্যাক করা যায় না বা ধরা যায় না? কারণ প্রথম কথা হলো মাফিয়া, এবং এটা একটা বিরাট বড় একটা চেনের মাধ্যমে ব্যবসাটা হচ্ছে। এবং এই দেখা যায় যে এই মাফিয়ারা বা এই যে চক্রটা, এরা বসে আছে হয়তো দুবাইতে, কেউ হয়তো দুবাইতে বসে আছে, কেউ হয়তো হংকংয়ে বসে অপারেট করছে, কেউ হয়তো মালয়েশিয়াতে বসে অপারেট করছে, কেউ হয়তো ইউকে থেকে বসে অপারেট করছে, কেউ হয়তো ইউএসএর থেকে অপারেট করছে, কিন্তু ডাইরেক্টলি তাকে ট্র্যাক করা যাচ্ছে না। ইউএসএর থেকে হয়তো হংকং হয়ে দুবাই হয়ে ফাইনালি তার সমস্ত ট্রানজ্যাকশনগুলো হচ্ছে। ফলে এটা একদম পুরো ঘোস্ট একটা অ্যাক্টিভিটি, একটা অদ্ভুত একটা মানে সিস্টেমে এটা চলে। এটা যারা চলে বা চালায় তারাই একমাত্র জানে বা বোঝে বা বুঝতে পারে। তো যার ফলে এই সিস্টেমে এটা অপারেট হয়। তো যার ফলে এই ধরুন 1400 থেকে 1460 মতন বা 68 মতন যে ভেসেলস, তার মধ্যে একাই ইরানের কাছে আছে ধরুন কম বেশি 500 থেকে 600 ভেসেলস এর মধ্যে আছে। ইরান কম বেশি ওই যে বললাম ধরুন 15 থেকে 17 লক্ষ ব্যারেল যুদ্ধের আগে তারা প্রত্যেকদিন এই চোরাপথের তেল বিক্রি করছিল। আর এখন ধরুন 2.20 মিলিয়ন ব্যারেল, তার মানে 22 লক্ষ মিলিয়ন ব্যারেল তো এখন ইরান প্রত্যেকদিন যাতায়াত করাচ্ছে বা তেলটা বিক্রি করছে। ফলে ইরান বেসিক্যালি 25 থেকে 30 বিলিয়ন ডলার, যা হিসাব করলে দাঁড়ায় কম বেশি প্রায় 5,000 কোটি টাকার বেশি আর্নিং শুধুমাত্র এইটা দিয়ে করে। এবং ইরান এইটা দিয়ে নিজের দেশের ইকোনমিও যেরকম চালাচ্ছে, সিমিলারলি এই যে সমস্ত রেবেল গোষ্ঠীগুলো আছে লাইক হিজবুল্লাহ, লাইক হুতি, লাইক হামাস, এদেরকে কিন্তু এরা যে ফান্ডিং দেয়, ইরান যে ফান্ডিংটা দেয়, সেটা কিন্তু এই চোরাপথের তেলের পয়সা দিয়ে তারা কিন্তু এই ফান্ডিংটা দেয়। তো ইরানের এই ক্ষেত্রে এই চোরাপথের যে তেল, এই তেলটা বিক্রি করে ওদের যে আর্নিংটা বা ইকোনমিটা হলো বা যেভাবে সিস্টেমটা চললো বা এদের যে ফিনান্সটা এলো, সেই ফিনান্স দিয়ে এরা এই অপারেশনটাকে চালায় বা এই গোষ্ঠীগুলোকে এরা ইন অপারেশন রাখে।
এবারে গল্প যেটা সেটা হচ্ছে যে কোনো দেশ কি জানে না, জানে, সবাই, সমস্ত দেশ জানে, আমেরিকাও জানে, ইউকে জানে, ইউএসএ জানে, ইন্ডিয়া জানে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা অত সোজা নয় কাবু করা। তার প্রথম কারণ হচ্ছে আপনাকে এক্স্যাক্টলি ওই শিপগুলোর পিছনে চেজ করে করে আপনাকে ট্র্যাক করতে হবে। এবার এটা মেইনলি হয় হচ্ছে পারস্য উপসাগর, স্ট্রেট অফ হরমুজ, খানিকটা ধরুন আরবিয়ান সি এর উপরে হয়, ইন্ডিয়ান ওশানের উপরে হয়। এবার এটা যখনই করতে যাবে তখন যেসব বায়াররা রয়েছে, ধরুন চায়না, ধরুন 95% বা মোর দ্যান 95% তেল কেনে চায়না একাই, তাহলে যখনই এটা করতে যাবে তখনই মিডল ইস্টের যে সমস্ত কান্ট্রিজগুলো আছে বা যে সমস্ত এই মাফিয়া গ্রুপগুলো, এরা বড় সাংঘাতিক গ্রুপ। তো এবং এরা ফিনান্সিয়ালি বিরাট একটা স্ট্রেংথওয়ালা পার্টি। তার কারণ হচ্ছে ধরুন এই যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প যে ইলেকশনের যে বন্ড পেলেন বা ইলেকশনের যে ফান্ডিং পেলেন, সেগুলো তো এই বেসিক্যালি এই ধরনের কোম্পানিগুলো দিয়েই তো পেয়েছেন, কাজেই তাদেরকে ও রেজিস করবে কোত্থেকে? তো যার ফলে এদেরকে ধরা অত সোজা নয়। এবং ক্ষেত্রবিশেষে ধরুন পানামা, লাইবেরিয়া, কুক আইল্যান্ড বা ক্ষেত্রবিশেষে অনেক এই ধরনের ছোট ছোট, সিরিয়া আছে, অনেক এই ধরনের ছোট ছোট কান্ট্রিজের উপর এই শিপগুলোর রেজিস্ট্রেশন করানো হয়, ফলে এদেরকে ট্র্যাক করা অসম্ভব হয়ে দাঁড়ায়। এবং যেহেতু এরা এআইএস সিস্টেম বা অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেমটাকে বন্ধ করে রাখে, ফলে স্যাটেলাইটে এদের না কে এক্স্যাক্টলি আইডেন্টিফাই করা যায় না যে লোকেশনটা এক্স্যাক্টলি কোথায় বা কোন জায়গায়। ধরা যাক আজকে পর্যন্ত ওকে ট্র্যাক করা গেল, এবার আজকে রাত্রি 12টার পর ও যে শিপটা যে পজিশনে আছে সেখান থেকে ওর এআই সিস্টেমটাকে বন্ধ করে দিল, দিয়ে ও কিন্তু এই যে জলে ভেসে রয়েছে, ও হয়তো তেলটাকে অফলোড করবে গিয়ে আরো 1.5 দিন পরে, কিন্তু এই 1.5 দিন পর্যন্ত কিন্তু স্যাটেলাইটে আরো কোথাও কোনোভাবে আসবেই না। ফলে এই 1.5 দিন এই বিশাল সমুদ্রে কোথায় গেল জাহাজটা, এটা ট্র্যাক করা মুশকিল হয়ে যায়, প্র্যাকটিক্যালি ইম্পসিবল। দ্বিতীয় জিনিস, যদি এদেরকে খুব বেশি চেজ করা যায় তাহলে কিন্তু মিডল ইস্টে অন্যান্য দেশের সঙ্গে, প্রত্যেকটা দেশের সঙ্গে কিন্তু ঝগড়া বেঁধে যাবে বা লড়াই হয়ে যাবে, বা ইভেন আমেরিকার সঙ্গে কিন্তু শুধু ইরান নয়, অন্যান্য অনেক দেশের লড়াই হবে। প্লাস চায়না যেহেতু মোর দ্যান 95% তেলটা চায়না কিনে, ফলে চায়না একটা বৃহৎ বড় শক্তি, ফলে চায়না কি আপনি রেজিস করবেন কি করে? তাহলে তো আপনাকে চায়নার সঙ্গে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যুদ্ধে যেতে হয়। এখন ইউক্রেনের যুদ্ধের ফলে রাশিয়ার উপর স্যাংশনস আছে, কাজে রাশিয়াও এই একই পথে তেলের ব্যবসাটা করছে, ফলে কি আপনি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু করবেন? মানে ইউএসএ কে ইন দ্যাট কেস একসঙ্গে রাশিয়া, চায়না, মিডল ইস্টের দেশ, ইরান, অনেকের সঙ্গে তখন যুদ্ধের ফ্রন্ট খুলে দিতে হবে, উইচ ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল। তো যার ফলে ইউএস এটা জানলেও কিছু করার জায়গা থাকে না। এবং আরেকটা জিনিস হচ্ছে যেটা এই ধরনের নাবিকরাও, মানে এই যে এই শিপ যেগুলো, এই শিপের যেসব নাবিকরা আছে বা টোটাল সিস্টেম, এদের কিন্তু নিজস্ব সিকিউরিটি সিস্টেম থাকে। ভাববেন না যে এদের কোনো সেফটি সিকিউরিটির কোনো গল্প নেই, এদের কিন্তু নিজস্ব সঙ্গে মার্শাল থেকে শুরু করে গানম্যান থেকে শুরু করে, এবং এদের গানম্যান মানে খুব স্ট্রং আর্মস অ্যান্ড অ্যামিউনিশনস নিয়ে কিন্তু এরা থাকে, মানে ইনফ্যাক্ট এদের মানে রকেট লঞ্চার ফঞ্চারও এই সমস্ত ভেসেলগুলোতে থাকে। এরা ডেয়ার ডেভিল টাইপের হয়, এবং এদের সেলাররা মেনলি কিন্তু এই আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকেই যায়। তার মধ্যে ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, খানিকটা চায়নার দিকের আছে। তো এই সমস্ত দেশ থেকে কিন্তু এই ধরনের শিপের নাবিকরা যায় বা যান। এবার তার কারণ কি? তার কারণ হচ্ছে নর্মাল কন্ডিশনে কোনো শিপে যে পয়সাটা পাওয়া যায় তার থেকে কিছু না হলেও 10, 15 বা 20% পর্যন্ত এদের আর্নিং বেশি হয়। মানে আমি যদি 100 টাকা পাই নর্মাল শিপে সেল করে, তাহলে এই ধরনের শিপে যারা কাজ করে তারা কিন্তু 15-20% পর্যন্ত বেশি পায়, যার ফলে ডলারে যখন এক্সট্রা পায় সেটাকে কনভার্ট করলে তাদের পয়সাটাও অনেক বেশি হয়। আর দ্বিতীয় জিনিস হচ্ছে এই ব্যবসা যার ডেয়ার ডেভিল যে মানসিকতা, সে করে নেবে, তার জন্য অসুবিধা নেই। এবার এই শিপগুলোর ক্ষেত্রে অসুবিধা যেটা হয় সেটা যে শিপগুলো খুব যে পাকাপোক্ত বা শক্তপোক্ত হয় তা নয়, শিপের অত স্ট্রেংথ থাকে না, কিন্তু তাদেরকে কাজ চালাও বা কাম চালাও এর মতন করে নেওয়া হয়, করে নিয়ে এই শিপগুলোকে দিয়েই চালনা করা হয়। তার কারণ হচ্ছে এই শিপগুলো যত বেশি এইভাবে রান করতে পারবে তত ওদের জন্য রিস্ক ফ্রি থাকবে, এবং রিস্ক ফ্রি থাকা মানে ওদের আর্নিংটা বেশি হবে। মানে শিপের পিছনে যাতে খরচা কম করে শুধুমাত্র এইটাকে দিয়ে আদান প্রদান করিয়ে তেলটাকে যাতে বিক্রি করানো যায়, সেটাই হচ্ছে ওদের বেসিক মেন পারপাস। তো যাই হোক, এইভাবেই ওরা চলে। তো এবার দেখা যাক আগামী দিনে কি হয় বা হতে পারে, কিন্তু এটা কিন্তু সত্যি এই শিপগুলো কিন্তু একটা মরণ ফাঁদ। তার কারণ হচ্ছে এই শিপগুলো যে কোনো সময়, অনেক সময় ডুবেও যায়, এবং অনেক সময় মাঝ সমুদ্রে গিয়ে তেল ট্রান্সফার করতে গিয়ে অনেক ঝুঁকিও থাকে, অনেক বিপদ থাকে। ধরুন অন্ধকারে তো দুটোই সম্পূর্ণ আলো নিভিয়ে করছে, ফলে একটা জাহাজের সঙ্গে আর একটা জাহাজের ধাক্কা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সমুদ্রে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে, অনেক মিসহ্যাপ হতে পারে। এই যে তেল যখন একটা জাহাজ থেকে আরেকটা জাহাজে পাইপলাইনে করে তেল যখন যাচ্ছে, তখন সেই
অবস্থাতে দাঁড়িয়ে তেল যদি কোনোভাবে সমুদ্রে লিক করলো তাহলে সেটা সমুদ্রের জন্য ক্ষতি, তেলের জন্য ক্ষতি, এবং এটা প্রকাশ পাবে যে এই অঞ্চলে কেউ একটা তার মানে এরকম কোনো একটা কাজ করেছে, সেটাও জানতে দেওয়াটা তাদের জন্য বিপদ। তো যার ফলে এই অনেক ধরনের রিস্ক থাকে, কিন্তু রিস্ক থেকেও তার ফলে এই ব্যবসাটাকে যদি বন্ধ করে দেওয়া হয় একদমই কমপ্লিটলি, তাহলে যেহেতু আজকের দিনে ধরুন স্ট্রেট অফ হরমুজ বন্ধ আছে বা রাশিয়ার থেকেও যদি তেল না আসে, তাহলে দেখবেন এই তেলের দাম, এই চোরাপথের তেল খানিকটা আছে বলে তবুও দামটা কন্ট্রোলের মধ্যে আছে। যদি চোরাপথের তেল সত্যি সত্যি একদম সব দেশ মিলে চেপে ধরার যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে এই যেহেতু এইটুকু তেলও যখন আসবে না, তখন কিন্তু ওভারঅল তেলের দাম গিয়ে $150 পার ব্যারেল হয়ে যাবে। তার ফলে কিন্তু ভোগান্তি কিন্তু সাধারণ মানুষেরই হবে। ফলে সেটাও একটা রিজন যার ফলে এটাকে নোয়িংলি বন্ধ করা হয় না, বা নোয়িংলি আর এর পিছনে বিশাল এফার্ট দেওয়া হয় না। তার কারণ হচ্ছে ধরুন টোটাল তেলের বাজারের কম বেশি 7-10% আমি ধরেই নিচ্ছি যে চুরি হচ্ছে, এটা ধরেই অন্যান্য দেশ চলছে বা আমেরিকা চলছে, তবুও বাদ বাকিটা তো আসছে, এরকম একটা ব্যাপার। ফলে আর আপনাকে যে বললাম যে যদি এটাকে নিয়ে করতে হয়, তাহলে যেহেতু চীন হচ্ছে মেইন ক্রেতা, মোর দ্যান 95% তেলটা পারচেজই করে চীন, তাহলে চায়না বা মিডল ইস্টের অন্যান্য কান্ট্রিজের সঙ্গে বা ইরানের সঙ্গে বা ইভেন রাশিয়ার সঙ্গে, যেহেতু রাশিয়া এই ব্যবসাটাতে রয়েছে আজকের দিনে, তার ফলে এইসব দেশের সঙ্গে তাহলে আপনাকে যুদ্ধ করতে হবে, যা অসম্ভব বেসিক্যালি। তো যার ফলে এটা শুধুমাত্র যে কেবল একটা দেশের ব্যবসা তা নয়, এবং এটা কন্ট্রোল করছে পুরোপুরি ইরানের IRGC। ফলে IRGCর সঙ্গে আপনাকে তাহলে লড়তে হবে, মানে ইরানের সঙ্গে একটা দেশের সঙ্গে লড়তে হবে। এর পিছনে হংকং আছে, দুবাই আছে, মিডল ইস্টের অন্যান্য কান্ট্রিজ আছে, মালয়েশিয়া আছে, ইভেন UK USA এরও একটা পার্ট আছে যারা এই ব্যবসার সঙ্গে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি জড়িত আছে। তো যার ফলে এটাকে একমাত্র কন্ট্রোল করা যায় যদি পুরনো মানে স্ক্র্যাপ করার যে জাহাজের প্রসেস, যেটা মানে যে জাহাজ পুরনো হয়ে গেছে যাকে স্ক্র্যাপ করে দেওয়া ছাড়া কোনো রাস্তা নেই, সেই সিস্টেমটায় যদি প্রচণ্ড পরিমাণ আমূল যদি বদল আসে, এবং স্ক্র্যাপ মানে জাহাজেরই যে স্ক্র্যাপ বিজনেস, এটা কিন্তু বহু হাজার কোটি টাকার ব্যবসা, এবং এটাও কিন্তু কোনো সাধারণ মানুষের ব্যবসা নয়। তার কারণ হচ্ছে এখানেও কিন্তু মাফিয়াগিরি আছে, কারণ ওই জাহাজটাকে কিনে নিয়ে আসা এবং নিয়ে এসে একটা পোর্টে লাগানো, মানে যেখানে বেসিক্যালি স্ক্র্যাপ করা হয়, এই ধরনের আলাদা পোর্ট আছে, সেই পোর্টে লাগানো এবং সেখানে পুরো স্ক্র্যাপ করে জাহাজটাকে ভেঙে একদম পুরো ডিসমেন্টেল করে দেওয়া হয়, এবং ওই যে স্ক্র্যাপগুলো আছে সেইগুলোকে কিন্তু নিয়ে গিয়ে আবার খোলা বাজারে বিক্রি করতে হয়, মানে বিক্রি করে, সেইখান থেকে কিন্তু বেসিক্যালি ইনকাম। কারণ কি ওই জাহাজটা আমি ধরুন কিনলাম 100 টাকা দিয়ে, কথার কথা বলছি, এইবার ওর থেকে যে পার্টস পত্র, মেশিনারিজ, ইনস্ট্রুমেন্টস, ইঞ্জিন যা যা আমি পেয়েছি, সেইগুলোকে আমি বিক্রি করে যা আর্ন করবো, ধরা যাক 100 কোটি টাকা আমি বেচে পেলাম, তার মানে 20 টাকা হচ্ছে আমার প্রফিট। কিন্তু ওইটা একটা হেভি অ্যামাউন্ট, কারণ কি একটা জাহাজের স্ক্র্যাপ ভ্যালু বহু কোটি ডলারে আসে। তো এবার সেইটাকে যখন বিক্রি করা হয়, তার যে গ্যাপ থাকে, মানে যে পরিমাণ মার্জিন যেটা থাকে, সেটাও যদি 15-20%-এর হয়, ইভেন 10%-এরও যদি হয়, একটা 100 কোটির বা ধরুন 50 কোটিরও যদি একটা জাহাজ থাকে, একটা ব্যবসায়ী যদি এরকম 10টা জাহাজ করে, মানে 500 কোটির যদি 10%, 5%ও যদি তার মার্জিন থাকে, তার মানে সে কত কোটি টাকা সে ডিল করছে। তার মানে তাকে আপনি যদি মনে করেন যে ঘাড়ে চেপে বসবেন বা তাকে গপ করে আপনি ধরে ফেলবেন, এত সোজা নয়। তারাও অনেকটা, তাদের লবিও বিশাল স্ট্রেংথ আছে, এবং তারা চাইলে গভর্নমেন্টকে ফেলে দিতে পারে বা গভর্নমেন্ট ফেলে দেওয়ার ক্ষমতা রাখে। ফলে এই ধরনের স্ক্র্যাপ করার যে সিস্টেম, সেইটাতে আপনাকে আমূল পরিবর্তন বা বদল আনতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম যে অপারেশন সিস্টেম, মানে ধরুন স্যাটেলাইট থেকে এটাকে ট্র্যাক করা, সেই সিস্টেমে আমূল বদল আনতে হবে। জাহাজের মধ্যে যে ইনস্ট্রুমেন্ট আছে, যেটা দিয়ে সিগন্যালিংকে কন্ট্রোল করা হয়, সেইটাকে কন্ট্রোল করতে হবে। তো অনেকগুলো মানে মেরিটসও আছে, ডিমেরিটসও আছে। তো যাই হোক, আপাতত আমরা যে আলোচনাটা করছিলাম সেটা হচ্ছে ইরান কিভাবে টিকে আছে, বা ইরানের ইকোনমি কীরকমভাবে চলছে, বা ইরানি যুদ্ধের ফান্ডিং বেসিক্যালি কিরমভাবে করছে, এবং তার সঙ্গে এই সমস্ত রেবেল গোষ্ঠীগুলোকে কিভাবে ও টেনে নিয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে ইরানের আজকের দিনে দাঁড়িয়ে আর্নিং এর একটা বিরাট বড় পথ, যেখান থেকে কম করে হলেও মানে 25 থেকে 30 বিলিয়ন ডলার ইয়ারলি আর্ন করছে, কিছু না হলেও অন্তত 5,000 বা তারও বেশি কোটি টাকা, হ্যাঁ মানে বেশি কোটি ডলার, টাকা তো না, 5,000 কোটি ডলার। তো এবারে সেটাকে তাদের কারেন্সিতে কনভার্ট করলে এটা একটা হিউজ টাকা হয়, যে টাকা দিয়ে তারা নিজের দেশের ইকোনমিও চালাচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম এই সমস্ত রেবেল গোষ্ঠী, মানে হিজবুল্লাহ হোক, হামাস হোক, হুতি হোক, এদেরকেও চালনা করছে। আবার ইরাকের মতন জায়গাতেও ইরানিয়ান একটা গোষ্ঠীকে ধরে রেখে দিয়েছে বা তাদেরকে ফান্ডিং করছে, করে তাদের ওরা আমেরিকার সঙ্গে ওই জন্য মানে একদম চোখে চোখ রেখে লড়ে যাচ্ছে। এইটা হলো একটা মানে বেসিক ইরানের আজকের দিনে আর্নিংয়ের একটা পথ। তো দেখা যাক আগে এগিয়ে আমেরিকা কিভাবে এটাকে কন্ট্রোল করে, বা আদৌ এটাকে কন্ট্রোল করতে পারে কিনা। আর যুদ্ধ যদি সত্যি সত্যি থেমে যায়, বা অন্তত যুদ্ধবিরতি যদি রেগুলার বেসিসে আসে, তাহলে এই ব্যবসাটা খানিকটা আবার ডাউন হবে বা খানিকটা কমে আসবে। সিমিলারলি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যদি কোনো না কোনো সময়, তো একটা সময় থামবেই, তখন আবার রাশিয়া যদি মেন স্ট্রিমে ফিরে আসে, তখন এই ব্যবসাটা আবার হয়তো ডাউন হয়ে যাবে বা কমে যাবে। কি হবে সেটা হয়তো আগামী দিনেই বলা যাবে। ওভারঅল ইরানের ইকোনমির আজকের দিনে দাঁড়িয়ে একটা পিলার, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম।
যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কারোর যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করলাম। নেক্সট দিন আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনায় আসবো। ভালো থাকবেন। নমস্কার।